আমার স্বামীর এফডি ভেঙে ওই 1 কোটি টাকা তাকে দিয়ে দিই। এভাবে তুমি ওকে নিয়ে গেছো তোমার দলে, একটা ফোন করো যে তাপস কেমন আছো বাবা, তোমার শরীর কেমন আছে। তাপসের এত ডাক্তার এত ওষুধের দরকারই হতো না, তাপস চাঙ্গা হয়ে যেত। হয়তো আমার এক সময় মনে হয় বোধহয় আরও কটা বছর আমাদের সাথে থাকতো। পরবর্তীকালে যখন বাবার এগেনস্টে সিবিআই কেসটা চলছিল, আর তার আগে আপনি জিজ্ঞেস করছিলেন ওই মন্তব্যটা নিয়ে, যেটা আমি এটাই বলবো যে বাবা কখনো নিজেকে ওই মন্তব্যের জন্যে ক্ষমা করেননি। সেটা মা বারবার বলেছে, হি রিয়েলি থট যে যেটা করেছে সেটা পাপ করেছে, আর সেটারই প্রায়শ্চিত্ত ওয়াজ একটা পুরো আলাদা রিজনে, যেটা যে 13 মাস সিবিআই কাস্টাডিতে জেল যেতে হয়েছে। দ্যাটস হোয়াট হি ফেল, দ্যাট ওয়াজ দ্য প্রাইস হি পেড। ওই যে বাজে কথাটা যেটা বলেছিলেন সেটার জন্যে সেটার মূল্য দিয়েছিলেন, সেটা উনি নিজেকে কখনো ক্ষমা করেননি, আমরা এটা কখনো সাপোর্ট করিনি। এইগুলো হয়ে গেছিলো। আর সিবিআই কাস্টাডিতে যখন বাবা পৌঁছলো ভুবনেশ্বরে, তখন মমতা ব্যানার্জি বাবা এবং মায়ের কাছে এসে বলেছিলেন, যখন এসে 5 মিনিট দেখা করেছিলেন, যে কোনো চিন্তা করো না, মলয় আছে, মলয় সব দেখে নেবে, আইন নিয়ে তোমায় হেল্প করে দেবে, আর্থিকভাবে তোমায় সব হেল্প করে দেবে, দ্যার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট এট অল। এবার বাবা যখন বেল পেলেন, তখন মা ফোন করেছিল মিস্টার মলয় ঘটককে, আর উনি বলেছিলেন যে আমার লোক মানে বেল মানি। হ্যাঁ, কেউ ফোন ধরেনি, ইনিশিয়ালি কেউ ফোন ধরেনি। রাত্রিরে আমি তখন ডেসপারেট, তখন মলয়দা ফোনটা ধরলেন, আমি মলয়দাকে বললাম, মলয়দা তারপর বেল পেয়ে গেছে, মানে এটা তো সবাই জানে, কিন্তু তবুও আমি তো মানে এতদিন বাদে আমি বেল পেয়ে গেছে, কিন্তু সিকিউরিটিটা 1 কোটি টাকা, এবার কি করবো বলো তো। বলে ঠিক আছে, তো তোমার তো এত চিন্তা করার নেই, আমার লোক অলরেডি সব কিছু নিয়ে পৌঁছে যাচ্ছে কাল সকালে, তুমি এত টেনশন করো না। সেই সকাল কিন্তু আজও হয়নি, সে টাকা আমরা আজও পাইনি। আমাকে ওখানকার লোকাল লোক, মানে 13টা মাস ওখানে ছিলাম, ভালো মানুষ কে বলে নেই, ওখানকার লোকাল লোক মানুষরা আমাকে হেল্প করেছে। তারপরে আমি তাপসকে বেল করিয়ে নিয়ে এসে, হ্যাঁ না, সেই তাদের যে যারা লোকাল মানুষরা আমাকে হেল্প করেছিল, তাদের যে রেপ্রেজেন্টেটিভ, তিনি আমাদের সাথে আসে। আমি এসে আমার স্বামীর এফডি ভেঙে ওই 1 কোটি টাকা তাকে দিয়ে দিই, ফেরত দিয়ে দিই। তো এই হলো। তারপরে অনেকবার আমি আমার স্বামী গেছি মলয়দাকে, যে ওই টাকাটা তো মানে দল বা দিদি তো বলেছিল, বা তুমিও বলেছিলে, ওটা মানে ওটা দল বের করবে। তো অনেকটা, একটা রিজিনাল আর্টিস্ট অত রোজগার করে না যে এতভাবে মানে টাকা খরচা করতে পারে, তার কাছে 1 কোটি টাকাটা অনেক। আর সাংসদ হয়ে সেই টাকা কি পাওয়া গেছে? আর যেটা হলো, তাপসবাবু সাংসদ হয়ে উপরি কামাই করেননি, যেটা এখন তুমি দেখতে পারো। আমি জানি অনেক অভিনেতা সাংসদ আছে যাদের বেনামে রেস্টুরেন্ট আছে, অনেক কিছু আছে। তাপসবাবু এগুলো মাথায় কোনো দিন আসেনি। হ্যাঁ, তার কোনো দিন কোনো উপরি রোজগার ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো অনেকের বিষয়ে সাহায্যে এগিয়ে আসেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কতটা যোগাযোগ ছিল তাপস পাল চলে যাওয়ার পর? নিশ্চয়ই উনি অন্যদের নিশ্চয়ই করেন, আই এম শিওর সবাই এত ভালোবাসে, নিশ্চয়ই করেন। তাপস পাল চলে যাওয়ার পর শুধু নয়, তাপস পাল ফিরে আসার পরও উনি কোনো যোগাযোগ কখনো করেননি, বা ওনাকে যোগাযোগ করলে কখনো ওনার ডাকি সাড়াও দেননি, বা মানে কখনো কোনো কিছুই উনি অনেক চেষ্টা করেছেন, উনি যোগাযোগ করেনি। এই প্রসঙ্গে আমি একটা কথা না খুব ক্লিয়ার করতে চাই। অনেকে হয়তো ভাববে যে 2019 সালে তাপস পালকে টিকিট দেওয়া হয়নি তাই রাগ ওগড়াচ্ছে। না, একদম না। তাপস পালের গ্রিড থাকলে তাপস পাল 98 সালে তৃণমূল কংগ্রেস জয়েন করতো না, যেখানে পাওয়ার আছে সেখানে ছুটতো। একটা ডেকারাম আছে জানো তো সব কিছুর, যে মানুষটা তার সব কিছু দিয়ে তোমার পাশে, তোমার দুঃসময়, তোমার লড়াইয়ের সময় তোমার পাশে দাঁড়িয়েছে, তার ট্রাইং টাইমে তুমি যখন তাকে
মানে ঠিক আছে, তুমি তোমার ছাগল তুমি গলা দিয়েও কাটতে পারো, মাথা দিয়ে কাটতে পারো, যেখান দিয়ে ইচ্ছে কাটতে পারো, তুমি ডিসাইড করেছো এবারে তুমি তাপস পালকে টিকিট দেবে না, কোনো প্রবলেম নেই, তাপস পালের কোনো প্রবলেম নেই, না তোর পরিবারের কোনো প্রবলেম আছে, কিন্তু সেটা টিভি থেকে শুনতে হবে কেন? একটা যেভাবে তুমি ওকে নিয়ে গেছো তোমার দলে, একটা ফোন করো যে তাপস কেমন আছো বাবা, তোমার শরীর কেমন আছে, এতটা বছর এতগুলো দিন তুমি মানে কাস্টাডিতে ছিলে, এতগুলো বছর তুমি আমার সাথে কাজ করেছো, মানে আমার যখন তৃণমূল তৈরি হয়েছে তুমি আমার পাশে ছিলে, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু তোমাকে আমি এবারে টিকিট দিতে পারছি না, কিন্তু বাবা তুমি আমার সাথেই আছো, আমরা একসাথে লড়াই করবো। তাপস উড়াবেন, তাপসের এত ডাক্তার এত ওষুধের দরকারই হতো না, তাপস চাঙ্গা হয়ে যেত, হয়তো আমার একই সময় মনে হয় বোধহয় আরও কটা বছর আমাদের সাথে থাকতো। কিন্তু ওই যে বাইরের লোকের কাছে কেন, দিদি যে আমাকে ভাইফোঁটা দিত, যে আমার মানে আমি কোথায় ফোনে 50 বার জিজ্ঞেস করতো, আমি ড্রাইভারের বিয়ে বাড়িতে গেছি দিদি আমার সাথে চলে এলো, সেই দিদি আমাকে চিনতে পারছে না, এটা ওর কাছে খুব শকিং ছিল, খুব একটা আবার বললাম ইমোশনাল ছিল, ভীষণ ইমোশনাল ছিল। সেই সময় আপনাদের সঙ্গে কথা হতো বা কিছু বলেছিলেন তো? কোন সময়? যে সময় এই সময়টা দিয়ে যখন যাচ্ছিলেন 2019 সাল 2018 সাল, তখন একবারও না ওনার মানে মমতা ব্যানার্জির সাথে কোনো কথা হয়নি। ইনফ্যাক্ট লাস্ট আমি যা দেখা করেছি বা আমাদের দেখা হয়েছে 2020-তে আমার বাবা যখন মারা গেছেন রবীন্দ্র সদনে, উনি এসে ফেয়ারওয়েল যে দিলেন, কথা বললেন আপনাদের প্রেসের সাথে, সেই লাস্ট কথা হয়েছে। কিন্তু তারপরে আমরা অনেক চেষ্টা করেছি, কারণ আমি আর মাই শুধু আছি, আর আই গেস মা আর আমরা বা বাবাও আমি বলতে পারি উই আর পিপল অফ দ্য ফেস ভ্যালিউ, আমরা যা বলি সেটাই তুমি পাবে, ইনফ্যাক্ট বেশি পাবে কিন্তু কম পাবে না। আমরা মানে আমাকে যদি কেউ বলে যে কোনো প্রবলেম হলে ফোন করো, আমি ওটা বিশ্বাস করবো যে আমার যদি প্রবলেম হয় আমি ফোন করব, আমি হয়তো সাহায্য পাবো। সে মিস্টার অরূপ বিশ্বাস যে বাবার যখন মা আর আমি বাবার বডি নিয়ে বম্বে থেকে এলাম, তখন প্রেসে আপনি যদি দেখেন এয়ারপোর্ট থেকে একদম পুরো কাজ অবধি ওনার মানে একদম যতক্ষণ ক্যামেরা চলছিল একদম পাশে দাঁড়িয়েছিলেন। ওইটা যে শেষ হলো তারপরে কিন্তু উনি আমার আর মায়ের ফোন নাম্বার ব্লক করে দিলেন, মানে একবারও মানে শ্রাদ্ধানুষ্ঠানে ওনাকে নিমন্ত্রণ করতে গেছে, উনি বেরোননি কার্ডটা নিতে অবধি, ওটা ও বলতে পারবে খুব ভালো। তখন হ্যাঁ আমার দেখা হচ্ছে মোর অ্যাট দ্য এন্ড, আমি 98-এর থেকে বেশি আমি জানবো না, আমার তখন 12-13 বছর বয়স, আমার তারও কম আমার বুদ্ধিও ছিল না, রাজনীতিও আমি বুঝতাম না, তো ওইটার সময় আমি বেশি তাই বলছি না। কিন্তু আমি 17 থেকে না সত্যি বাবার যখন এত কিছু হলো বা 14 থেকে, তখন আমি অনেক কিছু বুঝতে পেরেছি। তো অরূপ বিশ্বাস তো কার্ড নিতে এলোই না, আমি ডেরেক বাবুকে কার্ড দিলাম, গিয়ে বললাম যে প্লিজ পিসিকে, তখন আমি পিসি বলতাম, মমতা পিসিকে দিয়ে দেবে যাতে আসেন উনি বাবার কাজে, জানিও না উনি পেয়েছেন কি না, আসেন উনি। তারপরে আমি আর মা অনেক কিছু বিপদে যাচ্ছিলাম, আমাদের বাড়িতে একটা বিশাল বড় চুরি হয়, মানে 1-2 টাকার না অনেকটা, মায়ের পুরো বিয়ের গয়না, আমার ঠাকুমার গয়না, আমার দিদার গয়না সব চলে যায়, আর তখন বাড়িতে শুধু একজনই মানে আমরা জানি কে নিয়েছে, তো আমরা পুলিশের কাছে গিয়ে লিটারালি বেগ করেছি, কেঁদেছি, আর তখন খুব চেষ্টা করেছি, কাকে ফোন করিনি, মানে কারণ ওনারাও বলছে যে মানে রেফারেন্স ছাড়া কোনো কাজই হচ্ছে না এখানে, তো এখানে কোথায় কার কাছে গিয়ে আমরা দরজা কেউ ফোনই ধরে না, তো আমরা তখন কার কাছে যাইনি, কেউ আমাদের হয়ে বললো না, সেটা একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম অবভিয়াসলি দ্য সিকিউরিটি ডিপোজিট, ওটা কোথা থেকে কিভাবে সাহায্য করে মানে আমরা মানে ওটা বার করবো, হোয়াট ইজ দ্য প্রসিডিওর, উই আর অলসো লার্নিং। আমাদের যখন বলেছো সাহায্যে মানে হেল্প করবে, তো উই থট যে হেল্প করবে, কারণ ইটস নট আ ম্যাটার থিং। এখনও রোজ প্রতি মাসে ভুবনেশ্বরে যে আমরা লোয়ার কোর্টে যাচ্ছি, হাইকোর্টে যাচ্ছি, একটা পয়সা যাচ্ছে যেটা মানে, আর ওনারা বলেছিলেন যে এটার হেল্প করবেন, সেটা তো ছেড়ে দিন। মলয় ঘটকের
বাবাকে নিয়ে যখন গেছি তখনও আমি ভেতর থেকে আওয়াজ পেয়েছি বাবাকে আর আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, সেটা তো একটা আলাদা, আমি বাবার যেই চেহারা বা মুখটায় দেখেছিলাম আমাকে ভেঙে দিয়েছিল, বাবাকে আরও বেশি ভেঙেছিল, কিন্তু দ্য হেল্পলেসনেস আই ফেল্ট অফ হোয়াট হি ওয়াজ গোয়িং থ্রু ব্রোক মি, দ্যাট ওয়াজ আ সেপারেট থিং। বাবা চলে যাওয়ার পরেও আমরা আবার মলয় বাবুর কাছে গেছি যে প্লিজ তুমি তো বলেছো হেল্প করবে এই সিকিউরিটি ডিপোজিটটা, সব ক্যান্সেল চেক দিলাম, বললো এই তো হয়ে গেছে, আমি এবার আমার লয়ারকে দেবো, এই কাজ হয়ে গেল, মানে ফিলিংটা হচ্ছে মানে কালকে টাকা এসে যাবে। ওখান থেকে বেরোলাম, তারপরে আর দেখাই করতে পারলাম না, মানে উই কুড নট গেট ইন টাচ উইথ হিজ সেক্রেটারি, ফরগেট হিম। আমি মাকে নিয়ে ওখানে গেছি মিনিমাম ওনার ললিত হোটেলের উল্টো দিকে যেটা ওনার অফিস কাম বাড়ি, ওখানে আমি আই থিঙ্ক 15 বারের কম যায়নি। এত কিছু হওয়ার পর আর্মস বাবার, মানে আমার দাদু দেওয়া গিফটেড বাবার রাইফেল আছে যেগুলো বাবার নামে আছে, আমরা মানে নিয়ম কানুন মেনে ওইগুলো সারেন্ডার করে দিয়েছি। এবার ওই লাইসেন্সটা আমার নামে হবে যাতে ওই দুটো আমরা বাড়ি নিয়ে আসতে পারি। ইটস আ ফ্যামিলি পজেশন, নট দ্যাট উই উইল ইউজ ইট। আমি একবারও বলছি না যে মানে লাইন কেটে 5 জনকে সরিয়ে আমার আগে ফর্মটা আগে নিয়ে আমার কাজটা আগে করো, আমরা অ্যাডভান্টেজ একদমই নিতে চাইনি। আমি আমার ফর্ম ফিল করেছি, আমি আমার লাইনে দাঁড়িয়েছি, আমি আমার টাকা ফিল করেছি, আমার সব করণীয় করেছি, তারপরে মানে 2.5 বছর হয়ে গেছে। তো ইউনো উই কল দ্য পুলিশ যে আপনারা কবে আসবেন ইন্টারভিউটা নিতে, আপনি না একটা কাজ করুন, ববি বাবুর একটু রেফারেন্স নিয়ে আসুন, তবে হয়তো একটু কাজটা তাড়াতাড়ি হতে পারে। মানে এইটার জন্যও রেফারেন্স আনতে হবে, মানে গয়নার প্রবলেম, সিকিউরিটি প্রবলেম, আর্মস যেগুলো কাজ করছি সেটা মানে যেটা আমাদের রাইট, তার জন্যে এত মানে ল্যাং মেরে ধাক্কা দিয়ে কী করছি না কি আমি আমার রাইটটা নিচ্ছি। সো ইট ইজ গেটস ভেরি এক্সস্টিং। তখন গিয়ে একটা ফ্রাস্ট্রেশন একটা উঠেছিল যে আর পাচ্ছি না, মানে এতদিন ভালো মানুষের একটু বেশি মনে হয় অ্যাডভান্টেজ নেওয়া হয় বা একটু মানে এটাকে দুর্বলতা ভেবে নেওয়া হয়, হয়তো কিছুই হবে না, হয়তো এটা আমার বলার পরে কিচ্ছু বদলাবে না, বাট আমি তবুও তো আমার বাবা অনেক কাজ করে গেছে। আই ফিল উই আর ভেরি প্রিভিলেজড, উই হ্যাভ আ রুফ, আমাদের মাথার ওপর ছাদ আছে, আমরা খেতে পাচ্ছি, আমার পরার জামা আছে, উই আর ভেরি প্রিভিলেজড পিপল। আমাদের যদি এত প্রবলেম হয়, আমাদের যদি এত রেফারেন্স আনতে হয়, আমাদের থেকেও যারা সাধারণ মানুষ আছে, আই রিয়েলি ডোন্ট নো কী করে এই রাজ্যতে কোনো কাজ হয়। আমি জানি না এই রাজ্যতে কী করে কোনো কাজ হয়। আশা করি আপনাদের আগামী দিন খুব ভালো হবে এবং যা যা থেকে নেগলেক্ট হয়েছেন সেগুলো হয়তো আপনারা জনপ্রতিনিধিদের মাধ্যমে পাবেন, তেমনটা আমাদের আশা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তাপস পাল তিনি প্রয়াত হওয়ার পর তার পরিবার কিসের ওপর দিয়ে গেল বা কি ঝড় তাদের বয়ে গিয়েছে সেইটা তো আমরা জানলাম। আশা করি তারা খুব তাড়াতাড়ি এই মূল স্রোতে ফিরে আসবে।